কেন্দ্রের দক্ষিণধার এলাকায় নির্বাচনী প্রচারে নামলেন সিপিএম প্রার্থী আইনজীবী সৌম্যজিৎ রাহা। কথা বললেন এলাকাবাসীদের সাথে, আশ্বাস দিলেন এলাকা উন্নয়নের। বিধাননগর দক্ষিণধারী অঞ্চলে জোর কদমে শুরু হয়েছে নির্বাচনী প্রচার। বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী আইনজীবী সৌম্যজিৎ রাহা দলীয় কর্মী ও সমর্থকদের নিয়ে এলাকা জুড়ে প্রচার সারলেন। মানুষের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সমস্যার কথা শোনেন তিনি এবং সমস্যা সমাধানের আশ্বাসও দেন। এই প্রচারে উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সদস্য পলাশ দাস। তিনি দলীয় প্রার্থীর সমর্থনে সকলের কাছে ভোটের আবেদন জানান। নির্বাচন যত এগিয়ে আসছে ততই বাড়ছে প্রচারের গতি এবং রাজনৈতিক উত্তেজনা। বিধাননগর দক্ষিণধারীতে এখন নির্বাচনী আবহ তুঙ্গে। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। গত নির্বাচন পর্যন্ত আপনি নিজেই ছিলেন প্রার্থী, কিন্তু এই বছরের বিধানসভা নির্বাচনে আপনার কাঁধে একটা বড় দায়িত্ব, 33খানা বিধানসভার দায়িত্ব আপনার। কি বলবেন, কতটা চ্যালেঞ্জিং? উত্তর চব্বিশ পরগনা জেলা এটা বড় জেলা, 1 কোটির ওপর মানুষ বাস করেন এখানে। বাম আন্দোলনের যে এবং বাংলাতে যে শক্ত ঘাঁটিগুলো ছিল সেখানে উত্তর চব্বিশ পরগনাটা নাম। 16 সালের ভোটেও আমরা এখানে 3টে আসন আমাদের জেলাতে জিতি। কাজেই আমাদের রাজ্যের বাম আন্দোলন উত্তর চব্বিশ পরগনা জেলার কাছ থেকে একটা বড় কিছু আশা তো সবসময় করে। মিটিংয়ে, মিছিলে, সমাবেশে, আন্দোলনে, সংগ্রামে এই জেলার একটা বড় ভূমিকা আজও আছে। আমরাও আশাবাদী। বাংলা বাঁচাও যাত্রার সময় থেকেই আমরা দেখেছি যে মানুষের ঢল কিভাবে নেমেছে। অনেক বড় আন্দোলন, সংগ্রাম, বিক্ষোভ, সমাবেশ, তাতে মানুষের উপস্থিতি আমরা এই সময়কালের মধ্যে দেখেছি। কাজেই এবারে নির্বাচন এবারে যে কোনো নির্বাচনেই চ্যালেঞ্জিং হয়, এবারের নির্বাচনও চ্যালেঞ্জিং। কিন্তু এবারে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হবেই। ও টিএমসি বিজেপি যত চেষ্টাই করুক বাইনারি করবার, ওসব বাইনারির যুগ চলে গেছে। লোকে 12 বছর ধরে মোদিকে আর দিদিকে দেখে যাচ্ছে। মানে ক্লাস 1-এ ভর্তি হয়েছিল, 12 হয়ে গেল, 1-এ ভর্তি হয়েছিল, গ্রাজুয়েট হতে চললো। ওই দুটো মুখী দেখে যাচ্ছে। আর দেখছে স্কুল উঠে যাচ্ছে, কলেজ উঠে যাচ্ছে, কাজ নেই, টোটো চালাচ্ছে, ডিয়ার লটারি দোকান দিচ্ছে, পরিযায়ী শ্রমিক হয়ে যাচ্ছে। উচ্চশিক্ষিত ছেলেমেয়েরা এখানে কোথাও কাজ নেই, ব্যাঙ্গালোর যাচ্ছে, হায়দ্রাবাদ যাচ্ছে, ভুবনেশ্বর যাচ্ছে। এরা দুজন দেশ চালাচ্ছে, এরা দুজন রাজ্য চালাচ্ছে। শূন্য পদে কোনো নিয়োগ নেই। তার ফলে নানান অংশের মানুষ তার জীবন জীবিকার একটা সংকটের মধ্যে পড়েছে। এর মধ্যে ও 68 লক্ষ লোককে বাদ দিয়ে দিল। তাহলে এই 68 লক্ষ মানুষ তো যারা বাদ দিল তারা ভোট দিতে পারবে না। কিন্তু যেটা বিজেপির মাথাতে ঢুকছে না, এই 68 একে যদি অঙ্কের হিসেবে সুবিধা হবে 70 ধরে নেন, 3 জন করে প্রত্যেকটা ফ্যামিলিতে ধরুন যারা বিজেপিকে হারাতে চাইবে, রিভেঞ্জ নিতে চাইবে, তৃণমূলকেও দায়ী বলে মনে করছেন তারা। 2 কোটি 10 লক্ষ মানুষকে তো এরা নিজেরা ইনভাইট করে নিয়েছে ওদের বিরুদ্ধে ভোট দেওয়ার। 7.5 কোটির মধ্যে যদি 2 কোটি 10 লক্ষ লোক এদের বিরুদ্ধে ভোট দেয়, তো থাকবে কি ওদের? এই বাইনারির অর্থ কি? যত লোকে বিজেপিকে ভোট দিচ্ছে তৃণমূলের আসন বাড়ছে। 19 থেকে 21, 21 থেকে 24 বিজেপি বাড়ছে, বিজেপি কমছে, তৃণমূল বাড়ছে।
তাহলে মানুষ এটা বুঝছে না যে বিজেপিকে ভোট দিলে তৃণমূলকে ভোট দিয়ে বিজেপি, এটা হয় না। তাহলে এবারে জীবন জীবিকা রুটি রুজি এটা সামনে আসছে, তার ফলে ট্রায়াঙ্গুলার ফাইট হলে অনেক বড় ঘটনা এবারই ঘটে যাবে এবং এটা ঘটবেই। বামেরা এবারে অনেক আসন নিয়ে বিধানসভায় যেতে যাচ্ছে। আপনি দেখবেন টিএমসি বিজেপি এই সময়ের মধ্যে বলছে কি, বিজেপি বলছে যে সিপিআইএম কে ভোট দিলে তৃণমূল জিতে যাবে। মমতা বলছে এসআইআর এর বিরুদ্ধে আন্দোলনে ডান বাম এক হতে হবে, যারা জিতবে না তাদের ভোট দেবেন না। তার মানে এটা প্রতিষ্ঠিত দুজনের কথা থেকে যে তৃণমূল এবং বিজেপি দুজনের কেউ কনফিডেন্ট নয় তারা সরকার তৈরি করতে পারে। তাহলে সকলের চোখ গিয়ে পড়ছে বামের ওপর। তাহলে 19, 21, 24 তো বাম নিয়ে কারো মাথা ব্যথা ছিল না। এ তো দেখা যাচ্ছে, ওদের কথার থেকেই তো বোঝা যাচ্ছে যে কেন ওদের ধপ নেই, কেন একজন সেন্ট্রাল গভর্নমেন্ট চালাচ্ছে, একজন স্টেট গভর্নমেন্ট চালাচ্ছে, এত টাকা নিয়ে নেমেছে, দু পকেটে টাকা নিয়ে নেমে পড়েছে ভোট করতে, এত দুষ্কৃতি, ইলেকশন কমিশন পর্যন্ত পকেটে। তাহলে তারপরে সে তাকে মোড়া কান্না কাটতে হচ্ছে কেন? তোমার নিজের দমে যেত। আরে তুমি 3 দিনের পার্টি এখানে বাংলায়, আর স্বাধীনতার আগে থেকে কমিউনিস্টরা এখানে, স্বাধীনতা সংগ্রামে কমিউনিস্ট আন্দোলনের ধারা, তেবাগা আন্দোলন, তার পরবর্তীকালে 30 বছর জমি দখলের লড়াই, শ্রমিকদের লড়াই, উদ্বাস্তু মানুষের লড়াই, এই যে চারিদিকে উদ্বাস্তু কলোনি, তাদের বেঁচে থাকা, তাদের রুটি রুজি, এই সবকিছুর জন্য যা লড়াই যেত, বামেদের লড়াই। দুটো যুক্ত ফ্রন্ট হচ্ছে ওই 30 বছর যখন কংগ্রেসের গভর্নমেন্ট ছিল সেই সময় দুটো যুক্ত ফ্রন্ট বামেরা করে। তারপরে 34 বছর টানা সরকার চালালো। আর আজ হোক কাল হোক বামেরাই তো সরকার চালাবে। বিজেপি 3 দিন হলো এসছে, 4 দিনের মাথায় চলে যাবে। ও পার্টির ভূত ভবিষ্যৎ এখানে নেই, ও বুঝছে না, নেই এখানে। আমাদের রাজ্যের চিকিৎসা বলুন, শিক্ষা ক্ষেত্রে বলুন, চাকরি ক্ষেত্রে বলুন, সব ক্ষেত্রেই একটা মানে দুর্নীতি সব ক্ষেত্র থেকে উঠে আসছে। সেখানে 26-এর নির্বাচনে প্রত্যেকটা দল যখন নির্বাচনের লড়াইতে নামে তারা কিছু না কিছু জনগণের জন্য প্রতিশ্রুতি সামনে নিয়ে নামে। যে বামেদের যে ঝড়টা উঠেছে, তারা যে কটা সিট নিয়ে বিধানসভায় যাবে, তারা জনসাধারণের জন্য কি সামনে রাখছে, কি প্রতিশ্রুতি? 5 বছর যদি তৃণমূল বা বিজেপি থাকে তাহলে সরকারি শিক্ষা লাটে উঠে যাবে, সরকারি স্বাস্থ্য লাটে উঠে যাবে, বেসরকারি জায়গা থেকে শিক্ষা স্বাস্থ্য মানুষকে লক্ষ লক্ষ টাকা দিয়ে কিনতে হবে। যার ক্ষমতা আছে কিনবে, আর যার নেই তারা কিনবে না। যার নেই এই সংখ্যাটাই অগণিত। তার মানে 10% লোক কিনতে পারে, বাকি 90% লোক কিনতে পারবে না। তাহলে তারা লেখাপড়ার বাইরে থাকবে। আজকের দিনে লেখাপড়ার বাইরে থাকলে তার উন্নত জীবন হতে পারে না। তাহলে বামেদেরকে আনার অর্থ হচ্ছে উচ্চশিক্ষা পর্যন্ত ফ্রি হবে, সবাই পড়াশুনো করবার অধিকার পাবে, বেসরকারি দাপট কমবে, লাগাম থাকবে। তাতে আজকে ইউনিভার্সিটির ডিগ্রির কোন মূল্য আছে? ইউনিভার্সিটির ডিগ্রি নিয়ে তো একজনকে টোটো চালাতে হচ্ছে, ডিএল লটারির দোকান দিতে হচ্ছে, গিগ ওয়ার্কার্স হতে হচ্ছে। এই পেশাগুলো খারাপ না, কিন্তু তার জন্য গ্রাজুয়েট হতে হয় না, তার জন্য মাস্টার্স করতে হয় না। বামেদের আনা মানে হচ্ছে ডিগ্রির মূল্য মর্যাদা ফেরত, আবার শূন্যপদে নিয়োগ, আবার নতুন করে এসএসসি, স্কুলের পরিকাঠামো, কলেজের পরিকাঠামো উন্নত হওয়া। যারা বক্রেশ্বর গড়েছে, হলদিয়া গড়েছে, সেক্টর 5 তৈরি করেছে, যারা গাড়ির কারখানা আনতে চেয়েছিল, ইস্পাত কারখানা তৈরি করতে চেয়েছিল, কেমিক্যাল হাব তৈরি করতে চেয়েছিল, ভিডিওকন কে আনতে চেয়েছিল, এদের হাতে গভর্নমেন্ট যদি আবার যায় এবারে 300 টাকা, আর এটা কেরালায় গেলে হচ্ছে 900 থেকে 1000 টাকা। এখানে একজন স্কিল্ড লেবার মিস্ত্রি, তার ডেলি আয় হচ্ছে এখানে 800 থেকে 900, আর ওদের হচ্ছে 1400 থেকে 1500। এখানে সব মানুষের অ্যাভারেজ রোজগার হচ্ছে 11,000 টাকা। সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে প্যারা টিচার, কন্ট্রাকচুয়াল, গভর্নমেন্টে নানান ধরনের পঞ্চায়েতে, পৌরসভায় এবং সরকারি দপ্তরে নিয়োগ, এই সব গিগ ওয়ার্কার্স, শপিং মলের কাজ করছে, সব রোজগার হচ্ছে সর্বোচ্চ 14-15 হাজার, ভালনারেবল জব। আর উল্টো দিকে অন্য জায়গায় কাজ করা একজন সাধারণ মানুষও সে মাসে 40,000 টাকা রোজগার করছে। তাহলে এই যে ফারাক, এখানে তুমি মানুষকে দরিদ্র রাখছো, ভাতার উপর ডিপেন্ডেন্ট করছো।
আর তার সাপোর্টিভ হতে পারে, কিন্তু আসল রোজগারটা তার কোথায়? জিনিসের দাম বেড়ে যাচ্ছে, তুমি ওকে যা দিচ্ছ তার থেকে অনেক গুণ বেশি তুমি তার থেকে কেড়ে নিচ্ছ। তাহলে এই ব্যবস্থার পরিবর্তন ঘটাতে গেলে বামপন্থীদের ছাড়া কোনো বিকল্প নেই। একটাই বিকল্প, তা হচ্ছে বামের আছে। আর ধর্মের ভিত্তিতে লোককে কেন ভোট? এটা কোনো কাজ হলো? হিন্দু কার্ড মুসলমান কার্ড আছে, গ্যাস সিলিন্ডার পাওয়া যাচ্ছে না, হিন্দু কার্ড দেখাবে গ্যাস সিলিন্ডার পাবে, মুসলমান কার্ড দেখাবে গ্যাস সিলিন্ডার পাবে। একজন বলবে যে আমি তো তোমাকে ভোট দিই হিন্দু কার্ড, তাহলে তোমার দায়িত্ব আমাকে দেওয়া। আমি মুসলমান কার্ড আছে, আমার দৌলতে তুমি স্টেট গভর্নমেন্ট চালাচ্ছ, আমাকে দাও, চাকরি দাও, বাকরি দাও, জিনিসপত্রের দাম আমাদের জন্য কম হবে না তো? তাহলে তুমি ভোটের সময় কেন হিন্দু আর মুসলমান করছো? তাহলে এইগুলোর বাইরে আর বাইনারি দুটো পার্টি ছাড়া পশ্চিমবাংলায় আরো অনেক পার্টি আছে। এর বৃত্তে থাকার অর্থ হচ্ছে তৃণমূলের সরকার হওয়া, বিজেপির পাহারাদার বানানো। এইবারে মানুষ বুঝেছেন এদের নিজেদের মধ্যেকার ব্যাপার সেটিং, কাজে এটা থাকবে না, ত্রিমুখী লড়াই হবে এবং বামপন্থীরা অনেক বড় সংখ্যায় বিধায়ক নিয়ে বিধানসভায় ঢুকবে। সে সংখ্যা কত হবে, 50 হবে, 100 হবে, 150 হবে, 200 হবে, আমরা জানি না, কিন্তু আমাদেরকে বাদ দিয়ে রাজ্যের বিধানসভা চলবে না, রাজপথও চলবে। এই অবস্থা এবারে নির্বাচন হবে। 100% আশাবাদী, কারণ যে পরিস্থিতি 15 বছর ধরে হয়েছে, তৈরি করা হয়েছে, যে তৃণমূল সরকার তথা হচ্ছে কেন্দ্রের বিজেপি সরকার যা পরিস্থিতির উদ্ভব হয়েছে, তাতে সাধারণ মানুষ যে হারে হচ্ছে বামপন্থীদের জন্য হচ্ছে রাস্তায় নামছেন, যে ধরনের সাড়া পাওয়া যাচ্ছে মানুষের কাছ থেকে, তাতে হচ্ছে আমরা 100% আশাবাদী যে হচ্ছে আমরা বিধানসভায় শুধু এই কেন্দ্রে কেন রাজ্য জুড়ে হচ্ছে আবার হচ্ছে বামপন্থীরা দিকে দিকে জয়ী হবে। এসআর প্রভাব তো পড়বেই। একটা ইলেকশন কমিশন একটা সারা দেশটিকে একটি সাংবিধানিক সংকটের মুখে ঠেলে দিয়েছে এবং যে সংখ্যার হচ্ছে ভোটারের নাম অ্যাডজুডিকেশনে পেন্ডিং রেখে ইলেকশন ঘোষণা করা হয়েছে, তাতে বহু মানুষের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের ক্ষেত্রে সেই অধিকারটা খর্ব করা হচ্ছে এবং এতে সম্পূর্ণ কেন্দ্রীয় বিজেপি সরকারের মদত আছে। এই ব্যাপারে হচ্ছে সব থেকে বেশি সোচ্চার বামপন্থীরা হয়েছে এবং আজকের দিনে দাঁড়িয়ে যে অ্যাডজুডিকেশনের রায়ের বিরুদ্ধে যে অ্যাপিলের ক্ষেত্রে হচ্ছে বামপন্থী আইনজীবীরা, আমাদের আইনজীবী সংগঠন দিকে দিকে টিম তৈরি করে, জেলায় জেলায় টিম তৈরি করে যেসব মানুষের নাম হচ্ছে বাদ গেছে বা অ্যাডজুডিকেশনে অ্যাপিলের করবেন তারা, তাদের জন্য হচ্ছে টিম তৈরি করে তাদেরকে সহায়তা করা হচ্ছে। প্রথম কথা হচ্ছে মানুষ কি আশা করে একটা জনপ্রতিনিধি থেকে? পরিষেবা, সুষ্ঠু পরিষেবা। আপনারা নিজেরা দাঁড়িয়ে দেখছেন রাস্তাঘাটের যা অবস্থা, এই রাস্তাঘাটের উন্নয়ন করা দরকার। প্রথম কথা একটা সুস্থ পরিবেশ, সুস্থ পরিবেশের ক্ষেত্রে চারধারে আবর্জনা থেকে শুরু করে একটা ক্লিন এনভায়রনমেন্ট দরকার হয়। বিশেষ করে হচ্ছে এই যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটার সাথে লাগোয়া সমস্ত জায়গাটা ভাববেন একটা স্মার্ট সিটির আওতায় পড়ে। সেইখানে হচ্ছে স্মার্ট সিটি তৈরির ক্ষেত্রে যদি হচ্ছে লাগোয়া অঞ্চলের উন্নয়ন হয়, তাহলে এইসব এরিয়াতে উন্নয়ন না করলে ইন টোটালিটি বিধাননগরে উন্নয়ন করা যাবে না। আলো আছে, নিকাশি ব্যবস্থা আছে, বহু কাজ করার আছে যেগুলো হচ্ছে এখানে বিগত দিনে হয়নি। আমরা প্রতিশ্রুতি, আমাদেরই প্রতিশ্রুতি যে আমরা এইগুলোকে আগামী দিনে হচ্ছে করব। কারণ এখানে জানেন এটা আগে হচ্ছে বেলগাছিয়া পূর্ব কেন্দ্রের মধ্যে ছিল এবং বেলগাছিয়া পূর্ব কেন্দ্রে আমাদের সুভাষ চক্রবর্তীর প্রচুর অবদান এবং উন্নয়ন আছে। সেই উন্নয়নের ধারা আমরা